বিএনপি রাতের অন্ধকারে ভোট ডাকাতি কখনো নির্বাচন করেনি। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি সবচেয়ে বড় দলগুলোর একটি, কিন্তু সবচেয়ে বড় এই দলটি অতীতে যতবার ক্ষমতায় এসেছে বিতর্ক ছিল তাদের নিত্যদিনের সঙ্গী। বিএনপি দুর্নীতিতে দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছিল, গড়ে তুলেছিল হাওয়া ভবন। বিদ্যুৎ নিয়ে তাদের পুকুর চুরির খবরটাও সবারই জানা। এসব বিষয়ে দলটির সমালোচনা কম হয়নি। 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি আর সমালোচনা ছিল আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে। দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা করলেও তা কার্যকর না করে উল্টো ব্যাপক দুর্নীতিতে তাদের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। পাশাপাশি উগ্রবাদী গোষ্ঠীর উত্থান, নিরাপত্তা নিয়ে ঝুঁকি আর বিচার বিভাগ পৃথকীকরণ নিয়ে নির্বাহী বিভাগের কর্মকাণ্ড বাংলাদেশের রাজনীতিতে বিএনপির দুর্নাম নিয়ে এসেছে। বিএনপিকে নিয়ে যে সমালোচনাটা সবচেয়ে বেশি হয় সেটা হলো তারা ক্ষমতায় থাকাকালে বাংলাদেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে। 2001 সালে 8ম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে রাষ্ট্র ক্ষমতায় বসে বিএনপি। জোট হিসেবে তখন তাদের সাথে ছিল জামায়াতে ইসলাম। তবে বিএনপি জামায়াতের এই মেয়াদটা শুরু হয় বেশ খারাপভাবে। 2001 সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তথা টিআই এর প্রতিবেদন অনুযায়ী দুর্নীতিতে বিশ্বের শীর্ষে ছিল বাংলাদেশ, আর এটা ছিল আক্ষরিক অর্থে দেশের অর্থনীতির অশনি সংকেত। তবে শুরুতে সময় না পেলেও পরে বিএনপির সুযোগ ছিল সেই পরিস্থিতি থেকে দেশকে বের করে আনার, কিন্তু সেটা তো হয়নি। উল্টো আর্থিক অনিয়ম ছড়িয়ে পড়েছিল আরও বিস্তৃতভাবে। ফলে ধারাবাহিকভাবে পরের 4 বছরও টিআই এর প্রতিবেদনে দুর্নীতিতে 1 নম্বর হয় বাংলাদেশ। বিএনপির ক্ষমতার শেষ বছর অর্থাৎ 2006 সাল থেকে এই সূচকে বাংলাদেশের উন্নতি হতে থাকে। দুর্নীতির পর বিএনপির আরেকটি সমালোচিত দিক হল ক্ষমতার একচেটিয়া প্রভাব। 90-এর দশকে রাজনীতিতে সক্রিয় হওয়া তারেক রহমান 2001 সালে বিএনপি ক্ষমতায় আসলে আরও দৃশ্যপটে চলে আসেন। ক্ষমতার কেন্দ্রে এসে তারেক রহমান রাজনীতিকে হাওয়া ভবন কেন্দ্রিক গড়ে তোলার চেষ্টা করেন। অভিযোগ আছে, সিনিয়র নেতাদের পাশ কাটিয়ে অপেক্ষাকৃত নবীন ও উচ্চাভিলাষীদেরকে তিনি গুরুত্ব দিতে চেয়েছিলেন। এসব কর্মকাণ্ডে দলের অভ্যন্তরীণ সমস্যাও ফুটে উঠেছিল। এছাড়া খাম্বা দুর্নীতি ও বিদ্যুৎহীনতা ছাড়াও স্বাধীনতা বিরোধীদের মন্ত্রী বানানোর কারণে অজনপ্রিয় হয়ে পড়ে খালেদা জিয়ার সরকার। ছিল আরও কিছু সমালোচনা। বিএনপি ক্ষমতায় থাকাকালে তৎকালীন বিরোধী দল তথা আওয়ামী লীগের কর্মসূচিতে গ্রেনেড হামলার ঘটনা আজও আলোচিত। 2004 সালের 21শে আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের রাজনৈতিক সমাবেশ চলার সময় এই ঘটনা ঘটেছিল, যাতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং শীর্ষস্থানীয় কয়েকজন নেতা অল্পের জন্য বেঁচে গেলেও 24 জন প্রাণ হারিয়েছিলেন। আহত হয়েছিলেন 400-র বেশি নেতাকর্মী। আওয়ামী লীগ সে সময় থেকে ঘটনাটির জন্য বিএনপিকে দায়ী করে আসলেও বিএনপি সে দায় অস্বীকার করেছে। তবে ক্ষমতায় থেকেও বিচার করতে না পারা দলটির কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলে। বিশেষ করে হামলার পরে যেভাবে তদন্তের নামে জজ মিয়ার নাটক সাজানোর মাধ্যমে মামলা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হয়েছিল তা আজও সমালোচিত। বিএনপি আমলের আরেকটা কালো অধ্যায় হল 10 ট্রাক অস্ত্র ধরা পড়ার ঘটনা। 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার জেটিতে এই ঘটনাটি ঘটেছিল, জানিয়ে তখন দেশের পাশাপাশি আন্তর্জাতিক মহলেও তোলপাড় সৃষ্টি হয়। পরবর্তীতে এতে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নামও জড়ায়। বিএনপির আমলে 2005 সালে উগ্র সংগঠন জেএমবির উত্থান ছিল বহুল সমালোচিত বিষয়। এর আগে 2004 সালের 16 মে সংসদে 14দশ সংশোধনী পাশ হয়। অনেকে অভিযোগ করেন এই সংশোধনীর মাধ্যমে বিএনপি ক্ষমতা আঁকড়ে ধরতে চেয়েছিল। 14দশ সংশোধনীর মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর নেয়ার বয়স 65 থেকে বাড়িয়ে 67 বছর করা হয়। এ পরিবর্তনের ফলে সাবেক প্রধান বিচারপতি KM হাসানের পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার সুযোগ তৈরি হয়েছিল। বিরোধীদের আপত্তির মুখে KM হাসান দায়িত্ব না নেয়ার কথা জানালে বিকল্প অনুসন্ধান না করে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ নিজেই প্রধান উপদেষ্টা হন। কিন্তু ইয়াজউদ্দিন আহমেদের কর্মকাণ্ডে বিএনপির প্রতি তার দলীয় আনুগত্যের প্রকাশ ছিল স্পষ্ট। আওয়ামী লীগের শাসন আমলে বারবার আন্দোলনের ডাক দিয়েও বিএনপি সফল হতে পারেনি। সেই দলটি এখন অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে। স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে আমাদেরকে মুক্ত করেছে। আওয়ামী লীগ পতনের পর এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করছিলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। অথচ 10 মাস না যেতেই তার সেই মনোভাব পুরোপুরি বদলে গেছে। এখন রিজভী বলছেন ছাত্রদের কাজ ক্যাম্পাসে, মন্ত্রণালয়ে নয়। আওয়ামী লীগের সময় স্বাধীনভাবে চলাফেরা করতে না পারা শামসুজ্জামান দুদুও এখন নতুন নেতৃত্বকে হুমকি দিচ্ছেন। মূলত তিনি বিএনপি নেতাদের ক্ষমতা বোঝাতে চেয়েছেন। মির্জা আব্বাস তো আরও এক ধাপ এগিয়ে। 2024 সালের আগস্টে মামলা থেকে মুক্ত হয়ে তিনি আদালত প্রাঙ্গণেই কেঁদে দিয়েছিলেন।
বলেছিলেন, আমার পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। 17 বছরে জীবনের সবকিছু আওয়ামী সরকার কেড়ে নিয়েছে। আর এখনও সেই মির্জা আব্বাস বলছেন, 17 বছর আমরা গাছের গোড়ায় পানি ঢেলে গোড়া নরম করেছি, সেই গাছের আগায় বসে আপনারা ফল খেয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি তাদের ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করেছে 2008 থেকে 2024 সাল পর্যন্ত। বারবার আন্দোলনের ডাক দিয়েও তারা শেখ হাসিনার টনক নড়াতে পারেনি। বিএনপির নেতাদের দাবি ছিল, সরকারের দমন পীড়নের কারণে যেখানে তারা রাস্তায় নামতে পারছেন না, সেখানে আন্দোলন গড়ে তুলবেন কিভাবে। ঈদের পরে আন্দোলনের কথা নিয়ে বিএনপিকে এখনও হাসি ঠাট্টা শুনতে হয়। বর্তমানে বিএনপি দেশের রাজনীতির মাঠে সবচেয়ে বড় এবং সক্রিয় দল। কোনো সভা সমাবেশ হলে সেখানে হাজার হাজার সমর্থক যায়। অথচ দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার সামনে যখন বালুর ট্রাক দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল, তখন কাউকে খুঁজে পাওয়া যায়নি। বেগম জিয়াকে নানাভাবে অপমান অপদস্থ করেছে আওয়ামী লীগ। যে ছাত্রদল এখন মুক্ত পাখির মতো ডানা মেলে উঠছে, দলীয় কর্মসূচি পালন করছে, পাশাপাশি বিগত 17 বছরে নিজেদের ত্যাগের কথা তুলে ধরছে, সেই তাদের প্রতি স্বয়ং খালেদা জিয়াও অতীতে অসন্তুষ্ট ছিলেন। 2017 সালে এক অনুষ্ঠানে ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেছিলেন, খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, দয়া করে এসব স্লোগান দেবে না। যখন রাজপথে থাকার দরকার ছিল তখন ছিলে না। বেগম জিয়ার এই একটা কথাই বিএনপির তখনকার অবস্থা বোঝাতে যথেষ্ট। আওয়ামী লীগের সময় প্রায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালানো হতো, অবরুদ্ধ করে রাখা হতো নেতাকর্মীদের। সেই বিএনপি এখন নগর ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন করছে। আগে তাদের দলীয় কর্মসূচি পালনে নানা বাধা আসত। ঘরোয়া কর্মসূচির জন্য পুলিশের অনুমতি নিতে হতো। জেলা উপজেলা পর্যায়েও আওয়ামী লীগের দাপটে দলটির নাজেহাল অবস্থা ছিল। এখন সেই বিএনপি রাস্তা ব্লকেড করে, আর ভোগান্তি পোহায় সাধারণ জনগণ। বিএনপির সামনের সারি থেকে তৃণমূলের নেতারাও এখন কথায় কথায় নির্বাচন চায়। অথচ 17 বছর সুষ্ঠু নির্বাচনের জন্য আওয়ামী লীগের ওপর তারা কোনো চাপই সৃষ্টি করতে পারেনি। পরপর 3টি একচেটিয়া নির্বাচন দিয়ে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। 2018 সালে নির্বাচনের আগে দলের নেতাকর্মীদের খারাপ অবস্থার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন মির্জা ফখরুল ইসলাম। বর্তমানে বিএনপি সাংগঠনিকভাবে নিজেদেরকে আরও সুসংহত করছে। আওয়ামী লীগের স্বচ্ছ নেতাকর্মীদের দলে আসতেও অনুপ্রেরণা দিচ্ছে। তবে অতীতে সময়টা ভীষণ খারাপ গেছে। খোদ বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যেও বিরোধ ছিল। করোনার আগে দলটির দলীয় অফিসের চেয়ে স্থায়ী কমিটির সদস্যদের বাড়িতে সমর্থক নেতাকর্মীদের ভিড় বেশি থাকত। অধিকাংশ জেলায় দলটির পূর্ণাঙ্গ কমিটি ছিল না। ছাত্রদল, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল সহ সব সহযোগী সংগঠন ছিল অগোছালো। কোনো কোনো কমিটিকে কেন্দ্র করে দলীয় অফিসের সামনে বিক্ষোভ ভাঙচুরের ঘটনাও ঘটেছে। তখন দলটির কার্যক্রম সীমিত হয়ে দিবস পালন, নেতাদের বক্তৃতা এবং রোজকার প্রেস ব্রিফিংয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল। 2024 সালের 5ই আগস্টের পর সবকিছুই বদলে গেছে। গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূলের নেতারাও দেশ বিদেশে পালিয়ে বেড়াচ্ছেন। ফলে দৃশ্যত রাজনীতির মাঠে নেই আওয়ামী লীগ। অন্যদিকে সুদিন ফিরেছে বিএনপির। এখন রাজনৈতিক মাঠে দাপিয়ে বেড়াচ্ছে তারা। দুঃসময় পেরিয়ে বিএনপিতে এখন সুসময়ের হাওয়া বইছে। কিন্তু ক্ষমতায় থাকাকালীন নানা বিতর্ক ও সমালোচনা তাদের পিছু ছাড়েনি। এই সমালোচনা কাটাতে হলে বিএনপির ভেতরে বড়সড় সংস্কারের দরকার। তারেক রহমানের কথাবার্তায় বোঝা যাচ্ছে তিনি নিজেকে পুরো দস্তুর বদলে ফেলেছেন। তাই তার উচিত দলকে নিয়ন্ত্রণ করা। এজন্য তাকে দেশে আসতে হবে। ইতিমধ্যে গুঞ্জন চাউর হয়েছে, দীর্ঘ 17 বছর নির্বাসিত থাকার পর দেশে ফিরে আসছেন তারেক রহমান। তার জন্য প্রস্তুত করা হয়েছে বুলেট প্রুফ গাড়ি ও বিলাসবহুল বাড়ি। কিছুদিন আগে 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে ঐক্যমত হয়েছে। সে হিসেবে বিএনপির কাছে সময় আছে আর মাত্র 7 মাস। এই 7 মাসে দলের অভ্যন্তরীণ সংকট কাটিয়ে ভোটের রাজনীতিতে সরব হতে চাইলে বিএনপির দরকার তারেক রহমানের দৃশ্যমান নেতৃত্ব। খালেদা জিয়ার বয়স হয়ে যাওয়ায় জাতীয়তাবাদী দলের সবচেয়ে বড় নেতাও এখন তিনি কতটা অতীতের সমালোচনা লাঘব করবেন সেটা সময়ই বলে দেবে।